রাতারাতি মাথার উপর থেকে সরে যাবে ছাদ। 3 দিনের মধ্যে ট্যাংরায় হেলে পড়া বহুতল খালির নির্দেশ দিয়েছে পুরসভা। কিন্তু কার গাফিলতি, কার দায়ে ছাদহীন হচ্ছে 13টি পরিবার? গোড়ায় গলদ বা নজরদারির অভাব প্রশ্নে পুরসভার ভূমিকা। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, নির্মাণ ঠিকঠাক পুরো আইন মেনে হয়েছে কি হয়নি এ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কার কি গাফিলতি ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সাফার কে করছে? আমজনতা। সুজয়, একেবারে দেখো 13টি পরিবার, তারা কিন্তু এই মুহূর্তে ঠিক বাঘা যতীনের মতোই এক রাতের মধ্যে মাথার উপরের যে ছাদ, সেই ছাদ হারান। আমি ট্যাংরা ক্রিস্টোফার রোডে সেই যে আবাসন, সেই আবাসনের সামনেই রয়েছি। প্রথমে একবার দেখানোর চেষ্টা করবো যে পুরসভার তরফ থেকে এই বহুতলটিকে ভেঙে ফেলার ইতিমধ্যে আদেশ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে পুরসভার তরফ থেকে ইন্সপেকশন করা হয়েছে এবং 5 তলা এবং 6 তলার অংশ থাকার যোগ্য নয়, নিরাপদ নয়। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে এখানে যে 13টি পরিবার আছে তাদেরকে 3 দিন সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে এই তাদের প্রত্যেকটি ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে এবং হাতে রয়েছে মাত্র 48 ঘন্টা। আমি এই যে আবাসন হেলে পড়া, সেই আবাসন এবং পাশের যে আবাসন সেখানে প্রবেশ করার চেষ্টা করব। একজন মানুষের পক্ষেও এখান থেকে যাওয়া কিন্তু বেশ খানিকটা সমস্যার। এবং এই যে পাশের বহুতলটি দেখতে পাচ্ছ, যেটি নির্মীয়মান বলা চলে, এই বহুতলটি তৈরি হলে সেখানে যাওয়ার রাস্তাও কিন্তু এই সরু গলিটি। আমি ক্যামেরাম্যান আমার সহকর্মী সুদেবকে বলবো একটু উপরের দিকে দেখানোর জন্য। তুমি এখান থেকে দুটো বহুতলের মাঝে কিন্তু খোলা আকাশ দেখতে পাবে না, তার কারণ একদিকে যে সবুজ রঙের বহুতল যেটি হেলে পড়েছে সেটি হেলে এসছে নির্মীয়মান বহুতলের দিকে, আর সেই কারণেই এখানে তুমি দেখতে পাচ্ছ যে খোলা আকাশ দেখা যাচ্ছে না। যদি ফিতে বা এই জাতীয় কিছু দিয়ে মাপা হয়, এখানে 1 হাতের অর্থাৎ 1 হাত 4 ইঞ্চি মতো জায়গা রয়েছে এই দুটি বহুতলের মধ্যে, যেটা সম্পূর্ণভাবে নিয়ম বিরুদ্ধ। যেমনটা বলছিলাম যে এই বহুতলটি তৈরি হলে এখানে যারা আবাসিক থাকবেন তাদেরকে কিন্তু এই সরু গলির মধ্যে দিয়ে যেতে হবে, একেবারে গলির মতো একটা সরু একটা রাস্তা এবং পাশে এই বিপজ্জনক বহুতল। এই ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে এই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। ডেমোলিশন অর্ডার অর্থাৎ ভেঙে ফেলা হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে এই পুষ্পাঞ্জলি রেসিডেন্সি 11/2 ক্রিস্টোফার রোডের আবাসিকদের। এই পরিস্থিতিতে এই আবাসিকরা কোথায় যাবেন, কি করবেন সেটা নিয়ে তারা যেমন চরম সমস্যায় পড়েছেন এবং এই ফ্ল্যাট যারা কিনে রয়েছেন তাদের বেশিরভাগেরই কিন্তু ফ্ল্যাট কেনার সম্পূর্ণ টাকা শোধ করা হয়ে গিয়েছে। ফলে এই মোটা টাকা দেওয়ার পর আবার তাদেরকে ভিটেমাটি ছাড়া বা ফ্ল্যাট ছাড়া হতে, একদিকে ভিটেমাটি ছাড়তে হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতি। নজর থাকবে প্রশাসনের তরফ থেকে কোন পর্যায়ে কি ব্যবস্থা নেওয়া হয়। সুজয়, নজর রাখো। শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন? এই হেলে পড়াটা আসলে তৃণমূলের সরকারের হেলে পড়ার প্রতীক। কেননা ঘুণ ধরেছে সরকারের, প্রমোটাররাও যে বাড়ি বানাচ্ছে সেগুলোতেও হেলে পড়ছে এবং সরকারও আস্তে আস্তে হেলে পড়ে একেবারে মাটিতে পড়ে যাবে। পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে শোকজ যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর এক একটা রাস্তা দিয়ে রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিং এর ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা পড়েছে। হ্যাঁ, রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিং এর ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে। 13টা পরিবার আজ অসহায়, তারা ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। তাদের পাড়া প্রতিবেশীরা গতকাল বিক্ষোভ দেখিয়েছিলেন, কি বলেছিলেন তারা শুনুন। হতে পারে যদি পালিয়ে যায় আর জায়গা করে দিই, এখন জীবন সংশয় হতে পারে, এখানে যে কোনো হতে পারে আমি অস্বীকার করছি না, কিন্তু এতগুলো মাল দিয়ে এক্ষুনি রাস্তায় গিয়ে কোথায় রাস্তায় রেখে দেবো মালগুলো নিয়ে? আর কি আমরা কি রাস্তায় ঠান্ডার সময় রাস্তায় বসে থাকবো? একটু টাইম দিতে হবে তো। আমরা বলছি নাই আমাদের পুরো রিপ্লেসমেন্ট টাকা দিয়ে দিক, বাড়ি কবে হবে আমরা জানি না, যার টাকা দিয়েছিলাম সেই টাকাই দিয়ে দিক, বেশি চাইছি না।
আমরা যাতে অন্য বাড়ি খুঁজে নিয়ে চলে যেতে পারি। ফ্ল্যাট কিনেছি, যাবো কোথায়? আমাদের মাথার ছাদ কোথায়? ছাদ কোথায় আমাদের? হ্যাঁ, আমাদের মা ছেলে দুজন রয়েছি, আমার মাথাতে একটা ছাদ দিয়ে আমরা এক্ষুনি ঘর খালি করে দেবো। প্রমোটারকে ধরুন। প্রমোটারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলেন? ফোনই ধরছে না তো। এদিকে গতকাল রাত 12টা থেকে 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বালি ব্রিজে বন্ধ যান চলাচল। চূড়ান্ত ভোগান্তিতে হাওড়া হুগলি নিত্যযাত্রীরা। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। কেন বন্ধ, বিকল্প কি ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো শুভজিৎ, আমরা কনস্ট্রাকশন সাইটেই রয়েছে এখন। এটা হচ্ছে বালিঘাট পার্শ্ববর্তী যে রেলওয়ে ট্র্যাক, সেই রেলওয়ে ট্র্যাককে পরিবর্তন করা হচ্ছে। বিনোদ ছবিটা দেখাচ্ছে, এই যে ট্র্যাকের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, এই ট্র্যাক প্রায় 95 বছরের বয়স হয়ে গিয়েছে। এই ট্র্যাক আর ট্রেন সইতে পারবে না, ফলস্বরূপ এই ট্র্যাক পরিবর্তন করা হচ্ছে। এই যে তুমি দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে ক্রেন আনা হয়েছে, এবং ক্রেন এনে এখানে স্টোন চিপস ফেলা হবে। স্টোন চিপস ফেলার পরে নতুন ট্র্যাক বসবে। ফলস্বরূপ একেবারে 22 জোড়া করে লোকাল ট্রেন, তার সাথে সাথে মেল এক্সপ্রেস সব কিন্তু বন্ধ থাকছে প্রত্যেক দিন। শুধু তাই নয়, রেলপথ যেমন বন্ধ, তেমনই কিন্তু সড়ক পথও বন্ধ। তার কারণ বালি ব্রিজ, তারও কিন্তু সংস্কার চলছে, বেশ কিছু জায়গা ঠিক করা হচ্ছে। ফলে কলকাতাগামী যান চলাচল আংশিক চললেও কলকাতা থেকে যেগুলো দিল্লি রোড, বোম্বে রোড ধরার জন্য, ডানকুনি যাওয়ার জন্য আসছে, তারা কিন্তু এই বালি ব্রিজ ব্যবহার করতে পারবে না। পরিবর্তে তাদের নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে, এবং বাসও ওই রাস্তা দিয়ে চলবে। ফলে এই বালি থেকে, বালি এরিয়া থেকে, ডানকুনি থেকে, গঙ্গার এপার থেকে যারা শহর কলকাতার দিকে যাবেন, এই 4 দিন কিন্তু তাদের ভোগান্তির শিকার হতে হবে। ঘুর পথে যেতে হবে। 27 তারিখ ভোর 4টে পর্যন্ত এই দুরবস্থা চলবে। ধন্যবাদ সুমন। খবর আরো আছে একটা ছোট্ট ব্রেকের পর। In association with